গল্পের শুরুতেই দেখা যাবে একলব্য নিজের ঘরে গিয়ে প্রমিতার বলা কথাগুলোই মনে করতে থাকে। রাঙার এমন সফলতা দেখে ইনসিকিউর ফিল করছে একলব্য, এই কথাই বলছে প্রমিতা। এরপর একলব্য রাগে নিজের হাত দেওয়ালে ঘুষি মারতে তখন এসে ধরে নেয় রাঙা। রাঙা একলব্যকে বলছে, না অরুণ বাবু, তুই কেন করছিস এমন? আমি তো এতটা বছর তোর কথা মতোই আমি কাজ করেছি। তুই বলেছিলিস আমি যেন এই বাড়ি থেকে চলে যাই। আমি এই বাড়ি থেকে চলে গেলে নাকি তোদের সবার ভালো হবে, আমার মেয়েটো খুব ভালো মতো মানুষ করতে পারবি। এই কারণে তোর কথা রাখতেই তো আমি এ বাড়ি ছেড়ে 4 বছর আগে চলে গিয়েছিলাম। এরপর একটি বারের জন্য এ বাড়িতে পা রাখিনি। তাহলে তুই আমাকে কেন এভাবে অ্যাভয়েড করছিস? কেন তুই আমাকে এভাবে দূরে সরিয়ে রেখেছিস বলতো? আমার মেয়েটাকে আমার থেকে অনেক দূরে সরিয়ে রেখেছিস। এই 4টা বছর আমি কি করে কাটিয়েছি একটিবারের জন্য খোঁজ খবর নিতে যাসনি। আমি তো তোর কথা মতো এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম, আমার ছায়াও এই বাড়িতে পড়েনি। তাহলে কেন এখন এমন করছিস? এরপর একলব্য বলছে, তুমি আমাদের মেয়ের ভালো চাও রাঙামতি? যদি ভালোই চাইতে তাহলে 4 বছর আগে এই ছোট একটা মেয়েকে আমার কাছে ফেলে এভাবে চলে যেতে পারতে না। আমি হয়তো রাগ করে বলেছিলাম যে এ বাড়ি থেকে তুমি চলে যাও, তাই বলে তুমি এ বাড়ি থেকে চলে গিয়েছিলে। তুমি যেটা একদম ঠিক করনি। তোমার মেয়ের জন্য যদি তোমার একটু মায়া হতো তাহলে এভাবে চলে যেতে পারতে না। এই কথা শুনে অবাক হয়ে যায় রাঙা। রাঙা গিয়ে বলছে, অরুণ বাবু, তুই হয়তো ভুলে গিয়েছিস 4 বছর আগেকার কথা। 4 বছর আগে তুই আমাকে কিভাবে প্রেশার ক্রিয়েট করেছিলিস ভুলে গিয়েছিস? আমাকে তাড়িয়ে দিয়েছিস, রীতিমতো আমাকে বাধ্য করেছিস আমার মেয়েকে ছেড়ে এ বাড়ি ছেড়ে চিরজীবনের মতো চলে যেতে। আমি তোর কথা রাখতেই কিন্তু আমার ছোট্ট মেয়েটাকে ছেড়ে আমি সেই দূরে চলে গিয়েছিলাম। যদি তখন আমি না যেতাম তখন তুই আমাকে কত কথা শোনাতিস। তুই আমাকে তো বাড়ি থেকে বের করে দিয়েছিলিস। মনে পড়ে অরুণ বাবু? কেন ভুলে যাচ্ছিস? কেন সেই সব কথা ভুলে গিয়েছিস এখন? আর এখনই বা কেন এমনটা করছিস? এরপর দেখা যাবে একলব্য রেগে গিয়ে রাঙাকে বলছে, আমি জানি তুমি এই বাড়িতে ফিরে এসেছো, আবার আমার মেয়ের কোনো না কোনো ঠিক ক্ষতি হয়ে যাবে। তুমি এই বাড়িতে কেন ফিরে এসেছো? 4 বছর আগে যেহেতু চলে গিয়েছিলে, এখনো চলে যাও। এ বাড়িতে তোমার আর কোনো জায়গা নেই, না আমার মেয়ের মনে না আমার মনে। আমার মেয়েকে আমি একাই মানুষ করতে পারবো। এই কথা বলে একলব্য চলে যায়। ওইদিকে দেখা যাবে বৃন্দা ফোনে কথা বলছে, সেই জেলে থাকা ছেলেটার সাথে কথা বলছে রাঙামতি তীরন্দাজ এ বাড়িতে ফিরে এসেছে। এ বাড়িতে তাও অনেকগুলো বাচ্চা কাচ্চা আসবে, অনেক বড় আয়োজন করা হয়েছে। যা করার এখনই করতে হবে, রাঙাকে শেষ করে দিতে হবে। রাঙা এত বছর পর বাড়িতে ফিরেছে, এখন রাঙাকে মারার এটাই সুবর্ণ সুযোগ, রাঙার ক্ষতি করার এটাই সুযোগ। এই সুযোগটা যদি হাতছাড়া করি তাহলে আমরা কিন্তু নিজেদের প্ল্যান কিছুতেই সাকসেসফুল করতে পারবো না। রাঙা শেষ হলেই সব ঝামেলা শেষ হয়ে যাবে। এত বছরের এই অপমানের প্রতিশোধ আমি নিতে পারবো। এ কথা বলেই ফোনটা রেখে দেয়। তখনই সেখানে সভ্য আসে। সভ্য এসে সব কথা শুনে নেয়। এরপর সভ্যকে দেখে চমকে যায় বৃন্দা। এরপর সভ্যকে বলছে, তোমার এমন আড়ি পাতা স্বভাব কেন? তুমি কেন আড়ি পাচ্ছিলে? এরপর সভ্য বলছে, কার সাথে কথা বলছিলে? কাকে ইনফরমেশন দিচ্ছিলে এই বাড়ি? আবার কি প্ল্যান করছো তুমি বৃন্দা? এরপর দেখা যাবে বৃন্দা বলছে, আমি আমার মায়ের সাথে কথা বলছিলাম। তুমি এভাবে আড়ি কেন পাচ্ছিলে? এরপর সভ্য বলছে, তুমি মিথ্যে কথা বলছো। আমি যদি আড়ি না পাতাম তাহলে তো এসব কথা শুনতেই পেতাম না। তুমি কাকে ইনফরমেশন দিচ্ছ? কাকে বলছো যে রাঙাই বাড়িতে ফিরে এসেছে? এ কথা শুনেই তো চমকে যায় বৃন্দা। এরপর কথা ঘোরানোর জন্য বলছে, আমাকে আমার মা ওই বাড়িতে যেতে বলেছিল, সেই কারণে আমি বলেছি এই বাড়িতে আজকে পুজো আছে আর ওই পিহুর জন্মদিন, সেই কারণে আমি যেতে পারবো না। এগুলোই আমি বলছিলাম। কিন্তু তোমার এরকম স্বভাব কেন? তুমি কেন আড়ি পাতো আমার কথা শোনার জন্য? আর তুমি যে আড়ি পেতে কথাগুলো শুনে রাঙাকে বলো, কি লাভ হয় বলো তো? তুমি তো আমার কিচ্ছুটি করতে পারো না। এই কথাই বলছে বৃন্দা। এরপর দেখা যাবে বৃন্দা চলে যাবে। তখন সভ্য বলছে, শোনো বৃন্দা, তোমার একটা প্ল্যানও সাকসেসফুল হবে না। আমি এমন কিছু জানি যেটা দিয়ে তোমাকে ভস্ম করে দিতে পারি। এই কথা বলেই দেখা যাবে সভ্য গিয়ে বিছানায় বসে বলছে, আবারও কোনো ঘোর বিপদ ডেকে আনছে বৃন্দা, আবারও কোনো প্ল্যান করছে। এদিকে দেখা যাবে নবারণ কিছু লোকজনদের বুঝিয়ে দিচ্ছে বাড়িতে কিন্তু বাচ্চাদের আয়োজন করা হবে খাবারের। এখানে যেন কোনো সমস্যা না হয়, খুব ভালো করে আয়োজন করতে হবে, কারণ বাচ্চারা খাবে তো, আর ভালোভাবে দেখে শুনে সবকিছু রাখতে হবে। এই কথা বলেই দেখা যাবে নবারণ ভেতরে চলে যায়। এরপর নবারণ চলে গেলে সেই লোকগুলো নিজেদের মধ্যে কথা বলতে থাকে। এরপর নিজেদের ব্যাগ থেকে অস্ত্রগুলো বের করতে থাকে। এগুলো আর কেউ নয়, বৃন্দার সেট করা লোকগুলোই। ওইদিকে দেখা যাবে বোমঝুম আর পিহু খেলা করছিল। পিহু তো কিছুতেই খেলনাগুলো দিয়ে খেলা করবে না, বারবার বলছে, আমার তীর ধনুক কোথায়? আমার তীর ধনুক দাও, আমি তীর ধনুক নিয়ে খেলবো। আমার মা কোথায়? আমার মাকে ডেকে দাও, আমি আমার মায়ের কাছে যাবো। এই কথা বলতেই রাঙা সেখানে চলে আসে। এরপর রাঙা বলছে, কি হয়েছে সোনা মা, কি হয়েছে তোমার? এরপর পিহু বলছে, দেখো না মা, আমার তীর ধনুকটা বাবা নিয়ে ভেঙে ফেলেছে। এখন আমি বলছি যে আমি এসব কিছু দিয়ে খেলবো না, তীর ধনুক নিয়ে খেলবো, কিন্তু আমার কথা কেউ শুনতেই চাইছে না, তোমার কাছে যেতেই দিচ্ছে না। মা, তুমি তো খুব ভালো তীর ধনুক চালাও, আমি শুনেছি ঠাম্মির কাছে, আর ভিডিও
ভিডিওতেও দেখেছি। তুমি আমাকে তীর ধনুক চালানো শিখাবে, তুমি আমাকে তীর ধনুক দেবে? এরপর রাঙা বলছে, না সোনা মা, তোমার এখন এসব খেলার বয়স নেই, তুমি অন্য কিছু দিয়ে খেলবে, তুমি খেলনা দিয়ে খেলবে, পুতুল দিয়ে খেলবে। এ কথা বলতেই পিহু বলছে, না মা, আমি তীর ধনুক দিয়ে খেলবো। এরপর ঝুম বলছে, ছোট মামি, পিহু না একেবারে তোমার মতো হয়েছে, তীর ধনুক একেবারে তোমার মতোই চালাতে পারে, ঠিক নিশানায় লাগাতে পারে। এরপর পিহু বলছে, হ্যাঁ মা, আমি তোমার মতো তীর ধনুক চালাতে চাই। আমার ঠাম্মি বলেছে তো, তুমিও তো ছোটবেলা তীর ধনুক নিয়ে জঙ্গলে ঘুরে বেড়াতে, সেই সব কথা আমাকে ঠাম্মি বলেছে। তাহলে বাবা আমাকে কেন তীর ধনুক চালাতে দিচ্ছে না বলো তো? এরপর এই কথা শুনে রাঙা একটু চুপ হয়ে যায়। আর তখন নবারণ আসে। নবারণ এসে বলছে, কি হয়েছে মা, মেয়েতে কি আলোচনা করছে? এদিকে পিহুর এমন কথা শুনে ভীষণ কষ্ট পেতে থাকে রাঙা। তীর ধনুক দিয়ে খেলতে চায় পিহু। এরপর নবারণ এসে রাঙাকে বলছে, কি হয়েছে রে মা, এভাবে মন খারাপ করিস না, ও তোর মতো মেয়ে, তোর মতোই তো হবে নাকি? রক্ত যে ওর শরীরে বইছে তোর, তাহলে রক্তের ধারা কোথায় যাবে বলতো? তোর তীর ধনুক রক্তে মিশে আছে, আর তোর মেয়ে পিহুর রক্তেও তীর ধনুক মিশে আছে। সে আক্কু যতই চেষ্টা করুক তীর ধনুক থেকে ওকে দূরে সরানোর, কিন্তু ওর তো রক্তে তীর ধনুক আছে, ও ঠিক একদিন না একদিন ঠিক তীর ধনুক চালানো শিখবে তোর মতো। তাই তো আমি তীর ধনুকটা ওকে বানিয়ে দিয়েছিলাম। আর দেখ, আক্কু এখন বুঝতে পারছে না, একদিন ঠিক বুঝতে পারবে, এটা নিয়ে তুই আর কোনো চিন্তা করিস না। আর দিদি ভাই, তোমাকে তীর ধনুক দেওয়া হবে, তুমি আর একটু বড় হও। এ কথা বলতেই দেখা যাবে রাঙা বলছে, থাক না বড়বাবু, এসব কথা এখন থাক, তীর ধনুক নিয়ে এসব কথা আর বলতে হবে না। অরুণবাবু যদি শোনে তাহলে আবার কষ্ট পাবে, এটা নিয়ে আবার জল ঘোলা করবে, এটা নিয়ে আবার ঝামেলা করবে। এরপর দেখা যাবে নবারণ বলছে, কিন্তু একটা দিন না একটা দিন তো ওকে এটা মেনেই নিতে হবে, কারণ দিদিভাই যেগুলো পছন্দ করে। এরপর রাঙা বলছে, ওর বাবা তো এগুলো পছন্দ করে না, যে কারণে এই 4টে বছর আমাকে বাইরে থাকতে হয়েছে, আর এখনো এই বাড়িতে আমার আর কোনো জায়গা নেই রে বড়বাবু, এই বাড়ি ছেড়ে আমাকে চলে যেতে হবে, এই বাড়িতে আমি আর থাকতে পারবো না। এই কথা বলেই দেখা যাবে একলব্যর কাছে চলে যায় রাঙা। এদিকে নবারণ পিহুকে বলছে, দিদিভাই একদম চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, তোমার বাবা ঠিক একদিন মেনে নেবে, তুমি এখন খেলা করো। এরপর পিহু বলছে, না আমি এগুলো দিয়ে খেলবো না। এরপর নবারণ চলে যায়। এদিকে ভুমঝুম বলছে, এই বোন চল না খেলি, চল খেলি, এই যে পুতুল আছে, গাড়ি আছে, এগুলো দিয়ে খেলি। এরপর পিহু বলছে, না আমি এসব দিয়ে খেলবো না, আমি তীর ধনুক দিয়ে খেলবো। ওইদিকে দেখা যাবে একলব্যকে ঘরে গিয়ে পায় না। এরপর পিহুকে সাজিয়ে দেয় রাঙা। এরপর সাজিয়ে দেওয়ার পর পিহু জড়িয়ে ধরে রাঙাকে, এরপর রাঙাও জড়িয়ে ধরে মেয়েকে ধরে কাঁদতে থাকে। এইদিকে পাঞ্চালি এসব কিছু দেখে ভীষণ খুশি হয়। এরপর মনে মনে বলতে থাকে, ভাইয়াটা যে কি না, মা মেয়েকে এত বছর আলাদা করে রেখেছে। ওইদিকে দেখা যাবে বুমঝুম চলে এসেছে সেই ঘরে, দুজনেই দৌড়দৌড়ি করছে। এরপর পাঞ্চালি ধমক দেয়, বলছে, দেখছিস না বনু এখানে রেডি হচ্ছে, আর তোরা এখানে এসব কি শুরু করে দিয়েছিস, চুপ হয়ে দাঁড়া, এভাবে ছোটাছুটি করলে তো ব্যথা পাবি। এরপর বুম বলছে, দেখো না পিপি, আমরা পিহুকে বলছি খেলা করতে, কিন্তু খেলা করছে না পিহু। এরপর রাঙা বলছে, তোরা কোনো চিন্তা করিস না সোনা, ও ঠিক খেলবে তোদের সাথে। কি সোনা মা, তুমি খেলবে না? দাদা বোনের সাথে খেলবে না? ওইদিকে দেখা যাবে বৃন্দা লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে রাঙার মেয়ের ভালোবাসা। এদিকে দেখা যাবে পাঞ্চালি মনে মনে বলতে থাকে, তুমি দেখো মেয়েটা যেন আর কোনোদিনও কোনো বিপদে না পড়ে, মাকে ছাড়াই বড় হচ্ছে এই মেয়েটা, যদি কোনো ক্ষতি হয় মেয়েটার, রাঙা কিছুতেই শান্তি পাবে না, তুমি দেখো ঠাকুর। এই কথাই বলছে পাঞ্চালি। ওইদিকে দেখা যাবে বার্থডে সেলিব্রেশনের জন্য সবকিছু রেডি করা হচ্ছে। ওইদিকে ছাদে সব কাজবাজ সেরে নিজেরা নিজেদের অস্ত্র বের করে নিচ্ছে, একে অপরের সাথে কথা বলছে। ম্যাডামের কথা মতোই সব কাজ সারতে হবে, দেখতে হবে কোনো ঝামেলা যেন না হয়, আর যা করার কথা ছিল, আমাদের যা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল সেই অনুযায়ী কাজ করতে হবে। এই কথা বলেই নিজেদের অস্ত্র বের করে নিচ্ছে সেই লোকগুলো। এদিকে দেখা যাবে বৃন্দা লুকিয়ে লুকিয়ে দেখছে, আর মনে মনে বলতে থাকে, কি এ ঘর থেকে তো মানুষগুলো বেরোচ্ছেই না, আমার তো রাঙাকে একা চাই, রাঙাকে একাই আমি ক্ষতি করব রাঙার, তাই রাঙাকে একা এই ঘরে রাখতে হবে। এই কথাই বলছে বৃন্দা। ওইদিকে দেখা যাবে বাড়ির সবকিছু আয়োজন করা হচ্ছে। এরপর বৃন্দা এসে সভ্যকে ডাকছে, এই সভ্য সবকিছু রেডি হয়ে গেছে তো, কেক কোথায় কেক? এরপর সভ্য বৃন্দার কোনো কথাই শুনছে না। এরপর বৃন্দা রেগে গিয়ে সভ্যকে বলছে, তুমি আমাকে এভাবে বাইরের মানুষের সামনে কেন অ্যাভয়েড করছো? আমি তোমার সাথে কথা বলছি সভ্য, ভালো হবে না বলে দিলাম। এইদিকে একলব্য চলে এসেছে কেক নিয়ে। এরপর বলছে, বাড়িতে সবকিছু ঠিকঠাক আছে তো? ঠিকঠাক আছে বর্দা। এরপর সভ্য বলছে, হ্যাঁ সবকিছু তো ঠিকঠাকই আছে। এরপর একলব্য বলছে, বাড়িতে কোনো ঝামেলা হয়নি তো? এরপর দেখা যাবে বৃন্দা বলছে, কেন কি হয়েছে একলব্য, তোমাকে এভাবে টেন্স দেখাচ্ছে কেন, কি হয়েছে, কিছু কি হয়েছে? এরপর সভ্য বলছে, হ্যাঁ রে ভাই কি হয়েছে? এরপর দেখা যাবে একলব্য বলছে, না আমি যখন আসছিলাম তখন আমার সামনের অটো একটা অ্যাক্সিডেন্ট করেছে, তাই আমি ভাবছি যে কোনো খারাপ কিছুর ইঙ্গিত কিনা। এরপর সভ্য বলছে, না ঠিক আছে, তুই ঠিক আছিস তো? এরপর একলব্য বলছে, হ্যাঁ ঠিক আছি। এরপর বৃন্দা বলছে, আমি জানি একলব্য, তোমার চিন্তা করারই কথা,
কারণ এত বছর রাঙা ছিল না, তাই তোমার কোনো চিন্তা ছিল না। এখন তো রাঙা বাড়িতে ফিরে এসেছে। এরপর একলব্য বলছে, হ্যাঁ বড় বৌদি, এটাই আমার সব থেকে বড় চিন্তার বিষয়। রাঙার এত শত্রু, যারা রাঙার খবর পেয়ে বাড়িতে অ্যাটাক করতে চলে আসবে, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। তখনই সেখানে নবারণ আসে। নবারণ এসে একলব্যকে বলছে, তুই একদম চিন্তা করিস না, শুধু শুধু চিন্তা করছিস, তুই চিন্তা করার মতো কিছুই হয়নি। এরপর দেখা যাবে বৃন্দা বলছে, কেন বাবা চিন্তা করবে না কেন? এত বছর রাঙা যখন বাড়িতে ছিল না, তখন তো একলব্য এমন চিন্তা করেনি। আজকে রাঙা বাড়িতে এসেছে আর একলব্যর চিন্তা শুরু হয়ে গেছে। আবার না রাঙার শত্রুগুলো বাড়িতে এসে অ্যাটাক করে। এতগুলো বাচ্চা রয়েছে বাড়িতে, আমরা রয়েছি, আবার অতগুলো বাচ্চা আসবে, এত মেহমান আসবে। এই কথা শুনে দেখা যাবে সভ্য বলছে, এই তোমার সব বিষয় এত কথা না বলে হয় না বৃন্দা? এই সব কিছু হবে না, বাড়িতে কোনো ঝামেলাই হবে না। আমি মন্ত্র বলে বাড়িটা বন্ধ করে দিয়েছি। এই কথা শুনেই দেখা যাবে ওপাশে একটা শব্দ হতেই একলব্য ভয় পেয়ে যায়। এরপর বৃন্দা সেই লোকগুলোকে ইশারা করতে ওইদিকে একলব্য ভয় পেয়ে যায়। শব্দটা শুনে দৌড়ে চলে যায়, বলছে কি হয়েছে বাইরে, কি হয়েছে, কিসের শব্দ? গুলির শব্দ মনে হলো। এরপর সভ্য বলছে, দাঁড়া ভাই, আমি গিয়ে দেখছি বাইরে কি হয়েছে। এরপর একলব্য বলছে, না বর্দা ভাই, তুই এভাবে একা যাবি না, বাইরে বিপদ কি লুকিয়ে আছে আমরা কিছু জানি না, তুই এভাবে একা যাস না। এরপর সভ্য কোনো কথাই শোনে না, চলে যায় বাইরে। এরপর একলব্য বৃন্দাকে বলছে, বড় বৌদি তুমি শুনতে পাচ্ছ যে গুলির শব্দ বেরিয়েছে? আমি গুলির শব্দ পেয়েছি, এই তোমরা শুনতে পাওনি? এই কথাই বলছে। এরপর নবারণ একলব্যকে বলছে, এই শোন, এভাবে হাইপার হোস না আক্কু। তখন সভ্য ফিরে আসে। এরপর বলছে, আরে না, বাইরে কোনো শব্দই হয়নি, বাইরে ছেলে মেয়েগুলো একটু দুষ্টুমি করছে আর বাইরে বাজি ফোড়াচ্ছে, সেই কারণেই এমন শব্দ। এরপর নবারণ বলছে, দেখলি তো আক্কু, তুই শুধুই টেনশন করছিলিস। এদিকে বৃন্দা মনে মনে বলতে থাকে, আর তো কিছুক্ষণ মাত্র, তারপরে বুঝতে পারবে তুমি একলব্য আমার আর রাঙার জন্য ঠিক কি কি অপেক্ষা করছে। এই কথা বলে মনে মনে হাসতে থাকে বৃন্দা।